সারা রাত অক্সিজেন ছিল না, সারা রাত অক্সিজেনের অভাবে যত মাছ ছিল সব মারা গেছে। খুব খারাপ অবস্থা, বাঁচার উপায় নাই একেবারে। 36 ঘন্টা বলেছে কারেন্ট আসবে না। তো আমরা ফাইনালি একটা ভালো লোকেশন পেয়ে গেছি, এখানে হরর ফিল্ম শ্যুট করা যাবে। সন্ধ্যার পর থেকে পুরো সিস্টেম বন্ধ, সব বন্ধ, ঝড় বজ্রপাত সব কিছু একসঙ্গে হয়েছে। তো এখনকার জন্য তালপাতার পাখাই হলো শেষ সম্বল। হ্যাঁ, তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। অ্যাকচুয়ালি এখন খুব বাজে অবস্থা, কারণ কালকে রাতে এত ঝড় হয়েছে, ঝড়ের কারণে কালকে রাত থেকে কারেন্ট নেই। আর এখন শোনাও যাচ্ছে এটা যে 2 দিন কারেন্ট আসবে না। তো সবার অবস্থা খুব বাজে, সবার খুব বাজে অবস্থা। বাবা খাচ্ছে আর মা বসে বসে নিজে হাওয়া দিচ্ছে আর বাবাকে হাওয়া দিচ্ছে। এরকম 4টে পাখা সকালে কিনে আনা হয়েছে, কারণ কারেন্ট আসবে না বলে। সব কিছুর চার্জ শেষ। এটা চার্জার ফ্যান, এটার চার্জ শেষ। পাওয়ার ব্যাংক দিয়ে ওটা চলে, কিন্তু পাওয়ার ব্যাংকেরও চার্জ শেষ। আর আমি বাড়ি থেকে চলে যাচ্ছি এই গরমে। আর এদিকে বাড়িতে কারেন্ট না থাকায় গ্রুপ স্টাডির নামে মেজো চলে যাচ্ছে ওর বন্ধু বাড়িতে, কারণ ওর বন্ধু বাড়িতে কারেন্ট রয়েছে আর ওর স্টাডি ম্যাটেরিয়ালের ম্যাক্সিমামটাই রয়েছে ওর ল্যাপটপে। তো আমি আসি, তোমরা থাকো, গরম এনজয় করো। হ্যাঁ, আমি ঠান্ডা খেয়ে আসি বন্ধু বাড়ির থেকে। এত বড় স্বার্থপর তুই, ছেড়ে চলে যাচ্ছিস। হ্যাঁ, এনজয় সামার, সামার এনজয় করো। আরে শুভ গরম, গরমের শুভেচ্ছা। আর এদিকে আকাশ নিয়ে এসছে জেনারেটর। ওর একটা ছোট্ট মেয়ে রয়েছে যার নাম আদর্শিনী, তার যাতে কষ্ট না হয় তাই এসি চালানোর জন্য ও নিয়ে এসছে জেনারেটর। আমি ভেবেছিলাম এখান থেকে লাইন দেবো, কিন্তু জেনারেটরটা এত ছোটো যে ওদের এক এসি চলতেই শেষ হয়ে যাচ্ছে। তো চলো আকাশের ঘরে গিয়ে এসির হাওয়া খেয়ে আসা যাক। আকাশ, তোদের ঘরে ঠান্ডা খেতে আসলাম। হিমালয়ে চলে এসেছি, মনে হচ্ছে পুরো রাজস্থানে ছিলাম এতক্ষণ। রাজস্থান থেকে হিমালয়ে ঢুকছি। ভাবছি এখানেই থেকে যাই। তো আজকের জন্য আমি আকাশ দেবাই থেকে যাচ্ছি, ঠিক আছে? অবশ্যই চেয়ারটা নিয়ে বসুন। তো এখানে আকাশ করছে এডিট। আমি এডিট করতেও পারবো না, কারণ আমার প্রজেক্টটা পুরো আমার সিস্টেমে রয়েছে, আর সিস্টেম তো অন করা এখন সম্ভবই না। ও তাও জেনারেটরে কানেক্ট করে এটা করছে, কিন্তু আমার তো এটা পুরো চার্জিং স্টেশন, আমার সব বন্ধ হয়ে গেছে। পাওয়ার ব্যাংকের চার্জ শেষ, ফোনের চার্জ শেষ। তো আকাশদের ঘরে চার্জে বসিয়েছি, কিন্তু আমার ফোনে 6% রেখে গেছি। 6% এখন আছে কেন? হয়তো জেনারেটর বলে এরকম ইস্যু হচ্ছে। তো আমরা আবার হিমালয় থেকে রাজস্থানে ফিরে এসেছি। এর জন্য এসিটা খুব কষ্টকর, যে একবার এসির মধ্যে ঢোকা মানে সেখান থেকে বেরোনোর পরে যে কষ্টটা হয়। আগেও থেকেছি, কিন্তু কালকে রাতে যা কষ্ট হয়েছে সত্যি কথা বলতে, সারাদিন এসি থাকার পর রাত্রেবেলা যখন যাচ্ছি বিশাল কষ্ট হচ্ছে। তোমরা বলতে পারো যে 2 দিনকার মানে কি বলে ওটাকে, 2 দিনকার বৈরাগী ভাত থেকে অন্য, কিন্তু ব্যাপারটা সেটা না। কিন্তু কালকে যেমন গরম পড়েছিল, আর হঠাৎ করে এসি থেকে বেরোলে তোমরাও বৈরাগী হয়ে যাবে, মানে কিছু করার নেই। এটা সবাই এসি থেকে বেরোলে সবাই 2 দিনকার বৈরাগী হয়ে যায়। হ্যাঁ, খুব বাজে আওয়াজ আসছে, কারণ পাশে মেশিন চলছে। তো আমি এতক্ষণ আকাশের থেকে এডিট শিখছিলাম, আমি ওকে অ্যাসিস্ট করছিলাম, ও এডিট করছিল, আর সেই সুযোগে এসির হাওয়া খাওয়া হয়ে গেল। না ওরকম আমরা তন্ময়কে বললাম বস, আর তন্ময়দা পাশে বসেছিল, আমি এডিট করছিলাম। আমার কেমন লাগছিল যে আমি এডিট করছি, ভুলভাল করছি, আর তন্ময়দা পাশে বসে দেখছে, এটা আমার কেমন লাগছে? অবশ্যই না, এতদিন থোড়ি ভুলভাল করেছি, আজব ব্যাপার। আজকে টাইম নেই আমার, এর জন্য জাস্ট শুধু কেটেছি আর করেছি। কারেন্ট নেই আমাদের এখানে, জানি না আসবে কিনা। তো বাধ্যতামূলক ছোটো বাচ্চাদের জন্য জেনারেটর লাগানো হয়েছে। দেখি চলুক, কিছুক্ষণ চলার পরে ঠান্ডা হয়ে গেলে ফ্যান সব চার্জ হয়ে গেলে আবার অফ করে দেবো কিছুক্ষণ, ঠিক আছে? কারণ রাত্রে এটা সবচেয়ে বেশি সমস্যা আমার। আদর্শিনীর জন্য এটা কষ্টকর, মানে ও অ্যাকচুয়ালি এসিতে থেকে আরও অভ্যস্ত হয়ে গেছে, তো গরম একদম সহ্য করতে পারে না, এটার জন্য আর কষ্টকর। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করছি যে তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে সেটাকে আপলোড করার, কিন্তু আমি হলাম পারফেকশনিস্ট, ঠিক আছে? পারফেকশন খুঁজতে একটু ভালো বানাতে যাই, এই করতে দেরি হয়ে যায়। রেগুলার ভিডিও আপলোড করতে যাচ্ছি না, কারণ অবভিয়াসলি কোয়ালিটি ম্যাটার করে। কোয়ালিটি দিতে গেলে আমাকে টাইম দিতেই হবে। গোপ্রো চার্জও শেষ, যেহেতু একটা চার্জার ফাঁকা আছে, তো গোপ্রোটা লাগিয়ে দিয়েছি। তো এতক্ষণ রেখে 26% চার্জ হয়েছে। তো এখন বাজে 3:09, আর সারাটা দিন প্রত্যেকটা মানুষ এইভাবে চালাচ্ছে, এইভাবে করছে। কেমন লাগছে মা? খুব খারাপ অবস্থা, বাঁচার উপায় নাই একেবারে। কারেন্ট নাই, কারেন্ট ছাড়া বাঁচা যায় না। তো কত 38 ঘন্টা বলেছে কারেন্ট আসবে না। আমাদের বলেছে যে মেইন যে লাইন, ওই সেই যুগপুরের ফ্লাইওভারের নিচ দিয়ে, সেই লাইন বজ্রপাতে পুরো পুড়ে গেছে। আজকে আসতে পারে, কালকে দুপুরে আসতে হবে। আজকে আসবে?
মাসি কি বলো, কারেন্ট কি আসবে আজকে? আমিও জানি না যে কারেন্ট আসবে কিনা। তো যাই হোক, আমার সারা শরীরে পুরো র্যাশ উঠে গেছে, খুব এক্সট্রিম বাজে অবস্থা, পুরো এইগুলো দিয়ে র্যাশ হয়ে গেছে, এই জিনিসগুলো র্যাশ পায়ে টায়ে। কি রান্না করছো আজকে? বেশি কিছু করিনি, সকালে ডিম ভাজি করছি আর পাট শাক দিয়ে ডাল করছি। গরমের জন্য বাজার করে আনছে, মেজো ছেলে রান্না করতে দেয় নাই, এখন এই গরমের মধ্যে কিছু করবো না, দেখো বিকাল অব্দি যদি কারেন্ট আসে তাহলে করিয়ে নেই। এই গরমের মধ্যে আমরা নিজেরা নর্মালি থাকতে পারছি না, তারপরেও যে এই খাবারটুকু পাচ্ছি সেটাই অনেক বড় ব্যাপার। তুমি না থাকলে কি হতো? তুমি না থাকলে সকালটা তো মিষ্টি হতো না, তুমি না থাকলে এই ভালোবাসা সৃষ্টি হতো না। তো এর আগে একবার এরকম ঝড়ে 2 দিন কারেন্ট ছিল না, আর কেউ খেয়াল করেনি। সারা রাত অক্সিজেন ছিল না, সারা রাত অক্সিজেনের অভাবে যত মাছ ছিল সব মারা গেছে। আরও অনেক মাছ ছিল, অনেক বড় বড় মিল্কি ফিশ ছিল, তারপরে গোল্ড ফিশ ছিল, মুন গোল্ড ফিশ, ব্ল্যাক যেগুলো হয়, তারপরে আরও জেলি ফিশ। এরকম কারেন্ট চলে যাওয়া মানে 2 দিন 3 দিন কারেন্ট আসে না। যদি এরকম না আসে তাহলে অবভিয়াসলি হওয়াটা স্বাভাবিক। কিন্তু তারপরে একটা ইউপিএস কেনা হয়েছিল, যে ইউপিএসটা ওয়াইফাই মেশিনের জন্য কেনা হয়েছিল, যেহেতু কারেন্ট চলে গেলে ওয়াইফাই থাকে না আর ইন্টারনেট থাকে না, তো ইন্টারনেট ছাড়া থাকা খুব কষ্টকর। সেই ইউপিএসটাকে পরে এই অক্সিজেন মেশিনের সঙ্গে লাগানো হয়েছে, কিন্তু এই ইউপিএসটাও অত বেশি ভালো ব্যাকআপ দেয় না। 8 ঘন্টা কি 1 ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে সেটা হয়তো এই ইউপিএসটাই টেনে দেয়। তো বছর পর বছর কোনো কিছুকে খাবার দিয়ে যত্ন করে পুষে বড় করার পর যদি সেই প্রাণী বা যাই হোক তোমার পোষা কিছু মারা যায়, তাহলে সেটা যে কত কষ্টকর হয় সেটাই মাছগুলো মারা যাওয়ার পর সবাই ফিল করেছিল। মানে সবার জন্য সেটা খুব কষ্টকর ছিল যে এতগুলো মাছ একসঙ্গে এক রাতের মধ্যে মারা গেছে। এই যে এখান দিয়ে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে এখান দিয়ে অক্সিজেন যেতে পারে। আর এই হলো আমার সিস্টেম। কালকে রাতে এত ঝড় হয়েছে যে ঝড়ের জন্য আমি সিস্টেমটাকে একটা বেডশিট দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলোবালি না পড়ে, যেহেতু আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি, মানে পুরো ইটের ঘর, আর এই বালিগুলো আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। তো একটু ঝড় বৃষ্টি হওয়া মানে পুরো ধুলোবালিতে ভর্তি হয়ে যায় সব কিছু। আর আমার জন্য কম্পিউটারটা অনেক ইম্পর্টেন্ট, তো এটাকে সেভ করে রাখা আমার রেসপন্সিবিলিটি। আর এর জন্য এটাকে আমি ঢেকে রাখি ম্যাক্সিমাম টাইম, মানে কারেন্ট চলে যাওয়া বা রাতে শোয়ার আগে চেষ্টা করি এটাকে ঢেকে রাখার যাতে ধুলোবালি না যায়। আর তার পাশেই রয়েছে অ্যাকোরিয়ামটা। তো এই হলো সিচুয়েশন। আমার আগে যদি কোনো ব্লগ দেখো বা আগের ভিডিওগুলো দেখো তাহলে সত্যি আমার জন্য এই বাড়িতে আসার পরে সবথেকে প্যাথেটিক পার্ট হলো কারেন্ট না থাকা। আর কারেন্ট না থাকলে কোনো কাজ হবে না, সিস্টেম অন হবে না, সিস্টেম না অন হওয়া মানে আমার কোনো কাজ হবে না। তারপরে এই গরমে কষ্ট। তো এখন বাজে 4:58, থাকতে না পেরে ঘরে আমি আর আকাশ একটু বেরোচ্ছি। আমরা এখন একটু আশপাশে ঘুরে আসি, দেখি কোথাও একটু হাওয়ার সন্ধান পাই কিনা। তো বাড়ির খুব বাজে অবস্থা, ট্যাঙ্কিতে জল নেই, মোটর চলছে না, কেউ এখনও স্নান করতে পারেনি। নিচের কল যেহেতু ইউজ হয় না অত বেশি, তো কলে জল নেই। মেজো ট্রাই করছে জল তোলার, অন্তত মায়ের স্নান করার জন্য যদি একটু জল তোলা যায়, এটাই এখনকার মতো প্ল্যান। গরমের কষ্টটা খুবই বড় কষ্ট। নিরুদ্দেশের পথে যেতে যেতে চোখে পড়লো একটা সুন্দর লোকেশন, যেখানে বড় একটা পুকুর রয়েছে, কয়েকটা বাড়ি রয়েছে। আমি আর আকাশ প্ল্যান করলাম লোকেশনটা দেখতে যাওয়ার জন্য, কারণ আমরা বেশ কিছুদিন হলো একটা হরর প্রজেক্টে প্ল্যান করছি, আর এই লোকেশনটা আমাদের প্রজেক্টের জন্য একটা পারফেক্ট লোকেশন। তো আমরা হঠাৎ করে তো আকাশ নিয়ে আসলো একটা লোকেশন দেখানোর জন্য। আর এই জায়গাটা দেখেই মনে হচ্ছিল যে একটা পুকুর আছে, একটা ঘাট আছে, বেশ অনেক পুরনো বাড়ি, হিস্ট্রিক্যাল প্লেসে চলে এসেছি আমরা, ভয়ানক জায়গা। তো আমরা ফাইনালি একটা ভালো লোকেশন পেয়ে গেছি, এখানে হরর ফিল্ম শ্যুট করা যাবে। হরর ফিল্ম বলো বা অ্যাস্থেটিক কাইন্ড অফ কিছু শ্যুট হলে এখানে করা যাবে। তো ভালো ভালো লোকেশন আছে গ্রামের মধ্যেই, শুধু খুঁজে বের করতে হবে। তো এই হলো আফটার ইফেক্ট, মশাই কামড়ে পুরো রক্ত খেয়ে টোল হয়ে গেছে। এখন বাজে 5:30 আর আমরা এতক্ষণ নতুন নতুন স্টোরি, এইসব প্লট, মানে এইসব নিয়ে ডিসকাস করছিলাম। তো এরপরে আমি আর আকাশ চলে গেলাম আমাদের নেক্সট লোকেশন, নিলয় কাকার বাড়ি, যে বাড়িটাকে আমি শুধু নিলয় কাকার ব্লগে দেখেছি। আর সেখানে দেখে মনে হয়েছিল যে এই বাড়িটা শ্যুট করার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এই বাড়িটা এসেছিলাম যেহেতু আমরা শ্যুটের প্ল্যান করছি কিছু একটা প্রজেক্ট, এর জন্য আশেপাশে ভালো লোকেশন আছে যেগুলো আমরা শ্যুটে ইউজ করতে পারি, যার জন্য একটু ঘোরাঘুরি চলছে। তো আগের লোকেশনটা দেখলাম, এই বাড়িটাও বেশ আমি ভিডিওতে দেখেছি, নিলয় কাকার ব্লগে দেখেছি। আমি অ্যাকচুয়ালি যার কথা বলছি সে বেশ ফেমাস একজন ইউটিউবের ব্লগার, নাম হলো আমার ব্লগস, গিয়ে চেক করতে পারো। খুব ভালো একজন মানুষ আর ভালো একজন ফ্যামিলি ব্লগার। তো যাই হোক, তুমি আসো কাকা, তারপরে তোমার বাড়িতে একদিন আসবো, এসে মজা করবো। কলকাতা থেকে যতবার মনে হয় যে আমার মধ্যে একটু টক্সিসিটি ভরে যাচ্ছে বা আমি একটু ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি, তখন আমার একমাত্র জায়গা থাকে আমার গ্রামের বাড়ি, যেখানে আমি বারবার ফিরে আসি নিজের মনে শান্তির জন্য। কিন্তু পাট খেতের মধ্যে ঠান্ডা থাকে না। চলো আমরা ঘুরি। আমরা দুজনে হাফ প্যান্ট পরে বেরিয়ে পড়েছি।
কারেন্ট আসার সঙ্গে সঙ্গে দিদার প্রথম কাজ টিভি চালানো। টিভি চালাইছি। কদিন সিরিয়াল দেখো না? কদিনের সিরিয়াল মিস হলো? 2 দিন। কালকেও দেখনি? কালকেও দেখিনি। মাসিও সিরিয়াল দেখার প্রতি। বাবা তো সারাদিন বাড়ি ছিল না। আমার পিসি বাড়ি এখান থেকে পাশেই, পুরো বাগানের মধ্যে বাড়ি। এই পিসি বাড়িতে গিয়েই সে সারাদিন কাটিয়েছে। ঠান্ডা ছিল বাগানে? ঠান্ডা গরমে অস্থির। তারপর ওখানে যে চান করলাম, চান করে মুড়ি খেলাম, মুড়ি খেয়ে আবার বসে গেলাম নাতির সাথে অনেক আড্ডা মারলাম, খেলাধুলা করলাম। নাতি মানে আমার পিসির মেয়ের ছেলে আছে, ওরা এখানেই থাকে, মৃগাঙ্ক, মানে বিশাল ছটফট একটা ছেলে। আর ও আমাদের বাড়ি আসার জন্য পুরো সবসময় পাগল হয়ে থাকে। মা কারেন্ট এসছে? হ্যাঁ, সারাদিন পরে এই যে মাথাটা ধরে রয়েছে, এখন চা বসালাম। চা খাই মাথাটা একটু ঠান্ডা করি, তারপরে চা করবো। তো মা বানাচ্ছে এখানে চা। আমার 2 বার করে এলো চা বানাতে। 2 জন চিনি ছাড়া খায়, তন্ময় আর তন্মর বাবা, আর আমরা আবার 4 জন খাবো চিনি দিয়ে। তো দিদা খাবে, মাসি, আমি। তো আলটিমেটলি পুরো দিনটা সবার জন্য খুব কষ্টকর ছিল। আমি তো একটা সময় বেরিয়েছিলাম, তাও বাড়ি থেকে বাইরে গেলাম, বাইরে থেকে এসে তারপরে বাড়িতে সারাদিন মোটর চলেনি, ট্যাঙ্কিতে একটুও জল ছিল না, তো স্নান করার মতো অবস্থা ছিল না। কোনো রকম কষ্ট করে সারাদিনের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো চলেছে। তারপরে একবার মেজো নিচ থেকে কল থেকে জল তুলে উপরে তুলেছে, সেগুলো দিয়ে মা দিদা একটু স্নান করেছে। তো লাস্টে আমাকে বাধ্য হয়ে আকাশদের বাড়িতে গিয়ে স্নান করে আসতে হয়েছে, কারণ তো ওদের বাড়িতে যেহেতু জেনারেটর চলছিল, ট্যাঙ্কিতে জল উঠেছে। মানে সারাদিন গরমের পরে এত ঘেমে টেমে এমনিতেই গায়ে পুরো র্যাশ উঠে গেছে, তারপরে সারা শরীর চিটচিটে হয়ে গেছিলো। এই এখন অব্দি চা ফা খাই, আবার গিয়ে দিতে বসতে হবে। তো কালকে থেকে তো সিস্টেমের সামনে বসাই হয়নি, সন্ধ্যার পর থেকে পুরো সিস্টেম বন্ধ, সব বন্ধ, ঝড় বজ্রপাত সব কিছু একসঙ্গে হয়েছে। অলমোস্ট 26 ঘন্টা পরে এখন গিয়ে আমি কাজে বসবো। এখন টাইম 10:15। মা কি রান্না করো? রান্না করি। সারাদিন কারেন্ট ছিল না, খুব খারাপ অবস্থা। একটু আগে এলো কারেন্ট এসেছিল, এসে চলে গেছে। রান্না করবো চাইছিলাম, তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে। তারপরে এখন এই 10টা বাজে, এখন পুরোপুরি কারেন্ট এসছে। আমি রাইস কুকারে ভাত করলাম, আর এই গ্যাসে এলো তরকারি করছি। মেজো ছেলে ওই মশলা সব গ্রাইন্ড করে দিল। তো আমি মাকে হেল্প করলাম, মশলা বেটে দিলাম সয়াবিন রান্না করার জন্য। ঠিক আছে, আজকে রাতের খাবার? আজকে রাতের খাবার হলো চাউমিন আর ডাল করছি, গরমে আর কিছু করি নেই। এটাই অনেক। তো আমি মাকে বললাম যে এত কিছু রান্না করার দরকার নেই, শুধুমাত্র আলু সেদ্ধ বা অন্য কিছু রান্না করে রাখো, কারণ এক্সট্রিম গরম। কিন্তু মা তো মাই, সে সয়াবিন রান্না করছে। তো এখন রান্না হচ্ছে, রান্না হওয়ার পর রাতে খাওয়া হবে, তারপরে ঘুমানো। আই উইশ কি কারেন্ট আর না যাক। অলরেডি সন্ধ্যা থেকে আসার পর 2 বার গেছে, 2 বার এসছে, ঠিক আছে। তো তার জন্যই রান্নাটা আটকে ছিল। মা বারবার রান্না করে যাচ্ছিল, কারেন্ট আসার পর আবার কারেন্ট চলে যাচ্ছিলো, মা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলো। তো কারেন্ট যাওয়ার পর আমরা সবাই চলে যাই ছাদে, আর ছাদে একটু হাওয়া দেয়, তো ওই জন্য সবাই মিলে এতক্ষণ ছাদে ছিলাম। আমি, মা, বাবা, গুড্ডু, মানে গুড্ডু মানে আমার মেজো ভাই, ওর ডাক নাম গুড্ডু, কিন্তু ভালো নাম সুরঞ্জিত। তারপরে কারেন্ট আসার পর আবার নিচে আসলাম, মা রান্না শুরু করলো। তো থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ যে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। মোটামুটি 3-4 বছর আগে থেকে ইউটিউবের জন্য ভিডিও বানাই বা আমি ব্লগ বানানোর চেষ্টা করি শুধুমাত্র নিজের জন্য, নিজের ফিল্ম মেকিং প্র্যাকটিস কন্টিনিউ করার জন্য। কিন্তু এখন আমার চ্যানেলে নতুন নতুন মানুষ আসছে, নতুন নতুন ভিউয়ার্স আসছে, যারা দেখছে, যারা কমেন্ট করছে রীতিমতো। আর সত্যি আমার কাছে এই পুরো ব্যাপারটা নতুন, যে এত মানুষ ওয়াইডলি আমাকে কমেন্ট করছে, আমাকে আমার ভিডিওর তারিফ করছে বা আমার ভিডিওর ফিডব্যাক দিচ্ছে যে আমি ভিডিও কেমন বানাচ্ছি না বানাচ্ছি। একটাই রিকোয়েস্ট যে সবাই খুব ভালো থাকো, আর সবাই এরমভাবে সাপোর্ট করতে থাকো। আর সবাই প্লিজ কমেন্ট করো, মানে তুমি তোমার ভালো লাগুক না লাগুক, তোমার খারাপ লাগুক, যা খুশি তোমার লেখো, কিন্তু কমেন্ট করো। তাহলে অন্তত আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত, কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে। কারণ অবভিয়াসলি আমি তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, তোমরা দেখছো, তো তোমাদের যদি ফিডব্যাক না পাই তাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগছে না লাগছে। তো দ্যাটস অল ফর টুডে। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো সবাই। আর ওয়ান মোর থিং, আই লাভ ইউ, টাটা।